কে কে ওখানে কে ওখানে ভূত টিউব ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকার দলে। কালকে রাত্রেবেলা হঠাৎ একটা ঝড় এসেছিলো, যেটা বাংলাদেশের দিকে বেরিয়ে গেছে যে ঝড়টা। আমি ভাবলাম কালকে রাত্রে যেহেতু এরকম একটা হঠাৎই একটা বৃষ্টি এলো, আমি ভাবলাম যে রেকর্ড করতে বসে যাব আজকে, তাহলে ঘটনাটা জমে যাবে এই বৃষ্টির রাতে। দেখি ও বাবা, একটুখানি বৃষ্টি হয়ে দেখি থেমে গেল। আমি ওই জন্য আর বুঝলাম না, ভেবেছিলাম কালকেই দেবো, কিন্তু আর হলো না। আজকে রাত্রেবেলা তোমরা পেয়ে যাবে। ঘটনা যখনই আমি আপলোড করি তখনই ঘটনা শুনতে হবে। ঘটনা তখন শুনলে, রাত্রে শুনলেই তো ঘটনার যে আসল যে মজা, আসল যে ভয়, সেটাই পাওয়া যায়। দিনের বেলা ঘটনা শুনলে তখন তো বলবি যা ভূত বলে কিছু হয় নাকি। রাত্রিবেলা শোনো, তখন বলো যে হ্যাঁ ভূত বলে কিছু হয় না। রাত্রিবেলা শুনবে, একা শুনবে, যদি সাহস থাকে একা শুনবে। আর ঘরের লাইটটা বন্ধ করে গভীর রাত, লাইক 11টা কি 12টা, এরকম সময় করে কানে হেডফোন দিয়ে ফিল করো ঘটনাটা। তাহলেই কিন্তু একটু হলেও, যারা খুব ভীষণ সাহসী, প্রচুর পরিমাণে যারা সাহসী, তারাও একটু কিন্তু ভয় পাবে, এটুকু আমি বলতে পারি। আজকের যে ঘটনাটা আছে তো মানে অত্যাধিক একটা ভয়ের একটা ঘটনা। একদম চলো রেডি হয়ে যাও আজকের ঘটনার জন্য। আজকে যারা আমাদের ঘটনা পাঠাতে চাও, তারা আমাকে ঘটনা আমার ইমেল অ্যাড্রেস কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। দুটোই আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা যেটাতে ইচ্ছা পাঠাও, ঘটনা আমার লাগবে। আজকের ঘটনাটা আমি নিজে কালেক্ট করেছি। তমালদা বলে এক দাদা আমাকে সাহায্য করেছে এই ঘটনা কালেক্টের জন্য, মানে কালেক্ট করার জন্য। থ্যাংক ইউ তমালদা, থ্যাংকস ফর এভরিথিং। তমালদা অনেক কিছু আমার জন্য অনেক কিছু করেছে এই ঘটনাটা কালেক্ট করার জন্য। এই ঘটনাটা তমালদার গ্রামের ঘটনা। এই ঘটনাটা আমাকে বলেছে মানে তমালদার পাশের বাড়ির একটা বৃদ্ধ এক ঠাকুমা, অনেকটাই বয়স, ঠাকুমার বয়স হবে হচ্ছে 60-65 এরকম বয়স হবে। তো ঠাকুমার নাম বলবো না, ঠাকুমার নামটা আমার বলেছে যে হ্যাঁ আমার নাম বলতে হবে না, ঘটনাটা বললেই হবে। তো অতএব যাকে সেটা যে পছন্দ করে না, তো অতএব নাম বলবো না, আমি ঘটনার দিকে চলে যাচ্ছি। ঠিক যেমন করে ঠাকুমা বলেছে আমাকে, ঠিক তেমন করে বলার চেষ্টা করছি। আজ থেকে প্রায় 33 বছর আগের ঘটনা। আমি যে গ্রামে থাকতাম, সেই গ্রামের একটা রীতিনীতি ছিল, মানে এটা আগেকার সময়ে সবসময় রীতিনীতি যে সন্ধ্যের পর থেকে বাড়ির কোনো মহিলাই বাড়ি থেকে বেরোবে না। তো বলে রাখা ভালো, আমাদের গ্রামে কালী ঠাকুর খুব জাগ্রত ছিল, মানে কালী পুজো। আমার বাড়ি তার পাশে একটা বড় মাঠ আছে, ওই মাঠে সেদিন ছিল শনিবার অমাবস্যা, সেদিন হচ্ছে ওই কালীর মানে পুজো হতো। এবার তখনকার সময় কিন্তু এই যে নরবলি, পশু বলি, হ্যাঁ এইসব কিন্তু মহিষ বলি, এই জিনিসগুলো কিন্তু তখনকার সময় চলতো। এখন হয়তো সেসব কিছুই নেই, আর না থাকাই ভালো। এখনকার পশু বলিটা এখনও আছে, কিন্তু ওই যে বলিটা সেটা কিন্তু নেই, নরবলি কিন্তু নেই। এটাই সব থেকে ভালো। তখনকার যে কত ভয়ানক এই বলি আর কত ভয়ানক এই পুজো, আমি সেটাই বলবো। আর তার সাথে একটা ভয়ানক ঘটনাও সেটাই বলবো। ওই পুজোটার জন্য আশেপাশের অনেক বহু দূর দূর গ্রাম থেকে সবাই দেখতে আসতো, ওই শুধুমাত্র ওই জাগ্রত কালী মার জন্য, কালী মার পুজো দেখার জন্য। আমি আর আমার 4 ছেলে আর 2 মেয়ে আর আমার স্বামী, আমরা সবাই মিলে ওই মাঠে জড়ো হই। মাঠে প্রচুর লোক, তখন প্রচুর লোক, একটা ছোটোখাটো মেলাও বসেছে তখন আর কি। আমরা মাঠে গিয়ে আমরা কালী পুজো দেখছি, চারিদিকে ঢাক বাজছে, সানাই বাজছে, হ্যাঁ গান হচ্ছে। তো এবার তখন তো আর ঘড়ি ছিল না যে টাইম কত কি বোঝা যায় না, মোটামুটি একটা রাত। তবে তখনকার আনুমানিক সন্ধে নামলেই আর কি মানে রাত হয়ে যায়। সন্ধে মানেই রাত, মানে তখনকার মানুষরা তো মানে এখনকার মতো উন্নত না যে 10টা 11টা পর্যন্ত জেগে থাকবে তখন, বা ঘুরে বেড়াবে শহরের মতো, সেরকম না। তখনকার হচ্ছে 7টা 8টা বাজা মানেই তখন রাত হয়ে গেল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। এবার আমরা পুজো দেখছি, মানে তান্ত্রিক এলো, যে বলি করে আর কি, ঘাতক বলা হয়। তো উনি বড় একটা কাতার নিয়ে এলেন, বলি টলি সব হলো, বলির জায়গায় রক্তে রক্তকাণ্ড, যেরকম যা হয় আর কি, পাঠা বলি যা হয়।
সবই হলো। তো এবার খুবই একটা মানুষের মধ্যে একটা উল্লাস, মা মা করে জয় মা করে সব মুখে জয়ধ্বনি। তো এবার আমরা পুজো টুজো দেখে এবার আমি আমার স্বামীকে বললাম, হ্যাঁ গো, অনেকটাই তো মনে হয় রাত হলো, তা এবার চলো গিয়ে ঘুমিয়ে পড়ি, আমার ঘুম পাচ্ছে, আর ছেলেরও ঘুম পাচ্ছে, ছেলে মেয়েদেরও ঘুম পাচ্ছে। এবার সবাই মিলে আমরা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় মাঠ বলেছিলাম। তো এবার বলে রাখা ভালো, সন্ধ্যের পরে না আমাদের রাস্তাটা আর কি ভালো না, মানে ওই জায়গায় আর কি, যেহেতু এটা একটা শ্মশানের একটা বড় মাঠ, তো ওই আমাদের না শ্মশানের পাশ দিয়েই আর কি বাড়ি যেতে হতো। তা তখনকার মানুষের মধ্যে তো প্রচুর কুসংস্কার যে শ্মশান অপবিত্র জায়গা, শ্মশানে নাকি তেনারা থাকে। তো অতএব তখনকার মানে মানুষের মধ্যে এইসব প্রচুর কুসংস্কার ছিল, আর সেসব জিনিসও ছিল হয়তো। তো এবার আমরা শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি শুধুমাত্র আমি প্রথমে ফিল করলাম যে আমি আমার ছেলেদেরকে নিয়ে যাচ্ছি, আমি সবার লাস্টে, ছেলেমেয়েরা আমার আগে, আর সবার আগে আমার স্বামী, ছেলেমেয়েরা মাঝখানে, আর আমি সবার লাস্টে। আমি এটুকু স্পষ্ট ফিল করলাম, মানে বুঝতে পারলাম যে আমার শাড়ির কুঁচিটা হালকা কিছু টান পড়লো, মানে কেউ কুঁচিটা যদি ধরে টান দেয় নিচ থেকে, যেরকম একটা ফিল হবে, কুঁচিটা হালকা টান পড়লো, খুলে যাওয়ার ব্যাপার, সেরকম পুরো স্পষ্ট বুঝতে পারলাম। আমি ভয়ে আঁতকে উঠলাম, বললাম যে কী হলো, কুঁচিটার টান পড়লো। আমাকে আমার স্বামী বললো, পিছন দিকে তাকাবে না, তুমি সোজা হাঁটো, যা হচ্ছে চুপচাপ, কোনো কথা না বলে চুপচাপ হাঁটো, কিছু হবে না, পিছন দিকে তাকাবে না ভুল করে। তো সত্যি কথা বলতে এই জিনিস সম্বন্ধে আমি কিছু জানাই ছিল না যে পিছন দিকে তাকাতে হয় কি না। আমি পিছন থেকে স্পষ্ট শুনতে পেলাম যে আমার ছোট ছেলে বুবুন, তার নাম, সে আমাকে পিছন থেকে ডাক দিচ্ছে, মা, ও মা, আমি আমি আটকে গেছি, দেখো কে আমার পা ধরে টেনে রেখে দিয়েছে, মা আমাকে তুলবে না, তুমি চলে যাচ্ছ, তুমি এত স্বার্থপর। আমি এর সাথে আরও শুনতে পাচ্ছিলাম পুজো যেখানে হচ্ছিল সেখানে ঢাক আর মানুষের জয়ধ্বনি যেন বেরিয়ে যাচ্ছে, জয় মা করে, যেন সেই একটা আলাদাই একটা উচ্ছ্বাস, আলাদা একটা উল্লাস হচ্ছে, নৃত্য, নানান কিছু ঢাক ঢোল বাজছে, যেন আওয়াজ যেন কত কানের মধ্যে আমার জন্য গেঁথে যাচ্ছে আওয়াজগুলো, প্রতিটা আওয়াজ একটা কি ভয়ানক একটা মুহূর্ত। আর একদিকে পিছনে আমার ছেলে ডাকছে, কিন্তু বুবুন তো সামনে, তাহলে পিছনে কি? আমি জানি না কী ভাবে আমি মানে ঘুরে দেখলাম যে আসলেই কি আমার ছেলে, হয়তো হতেই পারে আটকে গেছে বা কিছু। আমি তো অন্ধকার সেরকম, তখন তো আর আলো টালো আমি তো নিয়ে আসিনি, হারিকেন নিয়ে গিয়েছিলাম, কিন্তু হারিকেনের তেল শেষ হয়ে গেছে, তো অন্ধকারই হাঁটছিলাম আমরা। তো এবার আমি একটু দাঁড়িয়ে গিয়ে আমি পিছন দিকে তাকাই, কে রে বুবুন, তুই ওখানে? আমি এটা বলি শুধু। আমি পিছন দিকে ঘুরতে আমি যা দেখতে পেলাম, তখন তো অন্ধকার, কিছু সবটাই অস্পষ্ট, আমি এটুকু মানে সামান্য, তখন তো আর অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার, মানে ভাবা যায়, মানে সেই অবস্থায় আমরা হাঁটছি। তো এটুকু বুঝতে পারলাম, আমার পুরো মুখের সামনে, হ্যাঁ, মুখের সামনে একটা মানুষ, যদি মানে মানুষ ঠিক বলতে পারবো না আসলে কী, বা একটা কিছু অবয়ব বা কিছু কালো কুচকুচে, এইটুকু কষ্ট বুঝতে পারছি, সে আমার মুখের সামনে দাঁড়িয়ে, তার নিঃশ্বাসটা, আমি গরম যে একটা নিঃশ্বাস, তার নিঃশ্বাসটা আমি আমার মাথার কাছে পাচ্ছি, চোর বা এরম ভাবছি যে কোনো চোর বা কিছু। আমি জোরে চিৎকার দিয়ে ওখান থেকে আমি ঘুরে পালাতে যাবো, সে সময় আমি হোঁচট খেয়ে পড়ে যাই। এটুকু আমি স্পষ্ট ফিল করি, আমার দুটো পা, একটা খুবই লোমশ একটা কিছু, আমার দুটো পা ধরে পিছন দিকে হিড়হিড় করে টানছে, আমাকে হিড়হিড় করে টানতে নিয়ে যাচ্ছে। আর আমার স্বামী, আমি শুনতে পাচ্ছি তার সে চিৎকার দিয়ে আমার দিকে দৌড়ে আসছে, আমাকে যেন কেউ হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। আর আমার গোটা শরীর অসাড়, আমি অবশ হয়ে গেছি, আমার গোটা শরীর যেন, আমার মধ্যে যেন আমি নেই। আমি ভাবছি সেই মুহূর্তে আমি হয়তো মারা গেছি, আমি বাঁচতে, আমি হয়তো বেঁচে নেই, আমার সাথে এটা কী হচ্ছে, আমার শরীরটা যেন হঠাৎ করে হালকা হয়ে গেল। এবার আমার স্বামী দেখি আমাকে এসে ধরলো, ধরা মাত্র দেখি পিছনে যে একটা টান, একটা লোমশ কিছু যে ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছিলো, সেই জিনিসটা কিন্তু মানে আর কেউ টেনে ধরলো না। দেখি কানের কাছে অনর্গল সেই বাজনার আওয়াজ, জয় মা করে, যে ওটা উলুধ্বনি,
বা মায়ের একটা উল্লাস, সেটা আমি শুনতে পাচ্ছিলাম। হয়তো ওই মাই আমাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে কী দুর্ঘটনা ঘটে যেত আমি জানি না। তখন সেই মুহূর্তে অতগুলো ছেলে মেয়ে আমাকে হয়তো ছেড়েই চলে যেতে হতো সবটা। আমাকে বলেছিল পিছনে তাকাবে না, হয়তো ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। এখন আমি ভালো আছি। বাবা, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শুনি। ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে।